নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি গল্প আপনাদের কাছে পাঠ করে শোনাবো। আমি সুদেশনা। গল্পের নাম প্রহরী, লিখেছেন সায়ন্তনী পুততুণ্ড। কথা না বাড়িয়ে সরাসরি আগে গল্পটা শুনে নিই, পরের কথা পরে হবে। 1। বাইরে থেকে প্রাসাদটাকে দেখা মাত্রই একটা গা শিরশিরে অনুভূতি ও বিষণ্ণতা গ্রাস করল পার্থকে। কোনো এক সময় হয়তো রাজমহলটা সৌন্দর্যের শিখরে ছিল, হয়তো এই বিরাট লোহার গেটের সামনে দাঁড়িয়ে থাকতো সুসজ্জিত প্রহরী, হয়তোবা মাঝখানের বাঁধানো রাস্তার দুপাশে রঙিন লাস্যে বর্ণাঢ্য সৌন্দর্যে উপড়ে পড়তো ফুলের বাগান। বৈভব ও ক্ষমতার কেন্দ্রবিন্দু এই প্রাসাদকে ঘিরে থাকতো কত রং, কত শব্দ, কত কোলাহল। কিন্তু আজ আর কিছু নেই। চমকালো অতীত তার শেষ আলোকিত অধ্যায়টুকুও মুছে দিয়ে গিয়েছে বহু বছর আগে। এখন পড়ে আছে শুধু অন্ধকার আর প্রাচীন পাথরের গায়ে চিড় ধরে থাকা ভাঙনের ইতিহাস। এখানকার শেষ রাজা বলভদ্র রায় অসম্ভব অত্যাচারী ছিলেন। দোর্দণ্ড প্রতাপী মানুষটির কুকীর্তির অন্ত ছিল না। নারী হরণ থেকে শুরু করে প্রজার উপর অত্যাচার, শোষণ, খুন, জখম এমন কিছু বাকি নেই যা তিনি করেননি। ভীষণ শৌখিনও ছিলেন। তার শখের মধ্যে প্রধান ছিল নারী ও পশু শিকার। বলতে বলতেই মধু জং ধরা লোহার গেটটা সশব্দে খুলে ফেলল। পার্থ সবিস্ময়ে লক্ষ্য করল, কয়েকশো বছরের পুরনো গেটে জং ধরলেও কোথাও ভাঙেনি। খুলতেও কোনো রকম সমস্যা হলো না। শুধু একটা অদ্ভুত ভুতুড়ের শব্দে ক্যাচ করে প্রতিবাদ করে উঠল। সে আপন মনেই বিড়বিড় করে বলে, সব ভুতুড়ে বাড়ির দরজারই এক হাল, কেউ যে কেন এই গেটগুলো তেল দেয় না। মধু কথাটা শুনে আপন মনেই হাসলো। এ বাড়িতে লোক কোথায় যে গেটে তেল দেবে? থাকার মধ্যে আছে রাজাদের এক বৃদ্ধ বংশধর, তাকে একরকম পঙ্গুই বলা যায়। জরাগ্রস্ত মানুষটি হাঁটাচলা করতে পারেন না, একটা হুইল চেয়ারই সম্বল। আর আছে তার বিশ্বস্ত সঙ্গী গোপাল। সে সবসময় তার রাজাবাবুকে সামলাতে ব্যস্ত। মেজাজি রাজাকে তেল দিতে দিতেই তার বোধ হয় তেলের ভাণ্ডার শেষ হয়ে যায়। গেটে আর দেবে কোথা থেকে? রাজ্য নেই, ধনসম্পদ নেই, ক্ষমতা প্রতিপত্তি নেই, এমনকি দৈহিক ক্ষমতাও নেই। তা সত্ত্বেও রাজকীয় মেজাজটা 16 আনা আছে। রাস্তার দুধারে আগাছার ভিড়, তাদের একটা জংলি গন্ধ নাকে এসে লাগছিল পার্থর। প্রবেশ মাত্রই আরও একটা অদ্ভুত বন্য গন্ধ তার সমস্ত ইন্দ্রিয়কে সজাগ করে তুলল। সে সবিস্ময়ে মধুকে জিজ্ঞাসা করল, এখানে কোনো জন্তু জানোয়ার আছে? তোর কাকাবাবু কি কুকুর জাতীয় কিছু পোষেন নাকি? মধু ওরফে মধুসূদন রায় মুচকি হাসল। আমি এখানে ইঁদুর ছাড়া অন্য কোনো প্রাণী দেখিনি। কাকাবাবুর রাজকীয় মেজাজ, তিনি খামোকা কুকুর পুষবেন কেন? পুষতেই যদি হবে তবে তো বাঘ পুষবেন। শুনেছি বলভদ্র রায়ের ভাই বীরভদ্র রায়ের একটা পোষা বাঘ ছিল, শার্দুল। তখন ক্ষমতাও ছিল আর আইনও করা হয়নি, তাই রাজারা বাঘ, হাতি, ঘোড়া সবই বুঝতেন। তাই বলে বাঘ? পার্থ অবাক। বাঘকেও পোষে? তার উপর এইমাত্র বললি বলভদ্র রায় শিকারী ছিলেন, তার ঘরে কিনা জ্যান্ত বাঘ ঘুরে বেড়াচ্ছিল? হ্যাঁ, মধু মিটিমিটি হাসছে। বীরভদ্র রায় বলভদ্রের ভাই হলেও স্বভাবের সম্পূর্ণ বিপরীত। তিনি আবার পশুপ্রেমী ছিলেন। জঙ্গলের মধ্যে একবার আহত একটা বাঘের ছানাকে দেখতে পেয়ে তুলে নিয়ে এসেছিলেন। ছোট্ট শিশু বাঘটার তখনও চোখ ঠিকমতো ফোটেনি। সম্ভবত তার মাকে স্বয়ং বলভদ্রই স্বীকার করে থাকবেন। অসহায় শিশুটার উপরও ওর লোভ ছিল, কিন্তু বীরভদ্র ভাইকে কাঁচকলা দেখিয়ে ছানা বাঘটাকে সামলে রাখলেন, তার শুশ্রূষা করলেন। সেই ছোট্ট বাঘ বড় হয়ে প্রায় 260 কেজি ওজনের রয়্যাল বেঙ্গল টাইগার শার্দুল হলো। বীরভদ্রের খুব আদরের পোষ্য ছিল।
ওর কথা বলতে বলতেই মহলের দিকে বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। লোহার গেট থেকে মূল মহল একটু দূরত্বে। তার আগে বেশ কিছু ধ্বংসস্তূপ রয়েছে। মধু জানায় ওগুলো প্রাসাদের প্রহরী ও কর্মীদের থাকার জায়গা ছিল। এখন শুধু কিছু ভাঙা পাথরের অবশিষ্টাংশ ছাড়া কিছুই নেই। এই গোটা ধ্বংসস্তূপটাই মধুদের সম্পত্তি। বর্তমানে যিনি এখানে বাস করেন তিনি বলভদ্র রায়ের বংশধর। মধু তাকে কাকাবাবু বলে ডাকে। কাকাবাবু অবিবাহিত, তার কোনো বয়স নেই। তার অবর্তমানে এই গোটা মহল ও সংলগ্ন জমি বীরভদ্র রায়ের উত্তর পুরুষ হওয়ার দৌলতে মধুই পাবে। সেই মর্মেই পাকাপাকি উইল করার জন্যে ওকে ডেকে পাঠিয়েছেন ভদ্রলোক। কিন্তু মহলটার অভিশপ্ত হওয়ার কি কথা বলছিলি? মধু যেন একটু থমকালো। তারপর ইতস্তত করে বলল, যদিও আমি অভিশাপটা বিশেষ মানি না, তবে শুনেছি এই মহলের উপর একটা অভিশাপ আছে। বলভদ্র ভয়ঙ্কর নার্সিসিস্ট ছিলেন, তাকে একটু নার্ভাস দেখালো। আসলে তিনি এমনই মানুষ ছিলেন যিনি পৃথিবীতে কাউকে ভালোবাসতেন না, বিশ্বাস করতেন না। একমাত্র ভালোবাসতেন নিজেকে, আর তার ঐকান্তিক ভালোবাসা ছিল এই রাজপ্রাসাদের প্রতি। এই মহলটার উপর এক ভয়ানক অবসেশন ছিল। ওর নিজের ভাই বীরভদ্র সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয় ছিলেন। প্রজারা তাকে শ্রদ্ধা করত, তা ওর গাত্রদাহের কারণ ছিল। তিনি ভয় পেতেন হয়তো কোনো দিনই বীরভদ্রকেই প্রজারা নিজেদের রাজা বলে মেনে নেবে। তারা বিদ্রোহ করতে পারে, অথবা বীরভদ্রই প্রজাদের ফুসলিয়ে তাদের সঙ্গে ষড়যন্ত্র করে তাকে হত্যা করে নিজেই সিংহাসনে বসবেন। এই রাজপ্রাসাদ, এই রাজ্যপাট অন্য কারো হাতে চলে যাবে তা কিছুতেই সহ্য করতে পারলেন না বলভদ্র। নিহাতি মিথ্যে সন্দেহের বশে ষড়যন্ত্রের ভয়ে নিজের ভাইকেই এক রাতে খুন করে বসলেন। শুধু সেখানেই থামলেন না, বীরভদ্রের জ্যেষ্ঠ পুত্র দর্পনারায়ণ রায়কেও তলোয়ার দিয়ে কুপিয়ে কুপিয়ে মারলেন। বীরভদ্রের স্ত্রী সুমতি ও কনিষ্ঠ পুত্র কন্দর্প নারায়ণেরও হয়তো একই গতি হতো, কিন্তু বাদ সাধল বীরভদ্রের পোষা বাঘ শার্দুল। সে চোখের সামনে নিজের প্রভুকে মরতে দেখেছিল। শিকলে আটকে থাকার দরুন তখন কিছু করে উঠতে পারেনি, তবে একটা শক্তিশালী বাঘের রাগ, তার তেজের সামনে লোহার শিকল কতক্ষণ টেকে? সে কিছুক্ষণের মধ্যেই শিকল ছিঁড়ে গর্জন করে লাফিয়ে পড়ল বলভদ্রের উপর। সেই সুযোগে জীবিত সন্তানকে নিয়ে কোনো রকমে রাজমহল ছেড়ে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচালেন সুমতি। সন্তান হারানোর শোকে, রাগে, অক্ষম প্রতিশোধ স্পৃহায় তিনি বলভদ্রকে অভিশাপ দিলেন, যে রাজপাট, যে সিংহাসন, যে রাজমহলের উপর বলভদ্রের এত লোভ, এত আকর্ষণ, সেই আকর্ষণ কোনো দিন তাকে মুক্তি দেবে না। মৃত্যুর পরও তার অতৃপ্ত আত্মা এই রাজমহলেই বন্দী থাকবে। চোখের সামনে সাধের রাজত্ব ও রাজমহলের সর্বনাশ দেখবেন, কিন্তু কোনো মতেই তার উদ্ধার হবে না। পার্থ প্রায় দম বন্ধ করে এই গল্প শুনছিল। এবার উত্তেজিত স্বরে বলল, শার্দুলের কি হলো? বলভদ্র কি তাকে মেরে ফেলেছিলেন? এর পরের ঘটনা আর জানা যায় না। মধু একটা গভীর শ্বাস টানে। শুধু এইটুকু বলতে পারি, পরদিন শার্দুল ও বলভদ্র কাউকেই দেখা যায়নি। স্থানীয় প্রজারা সে রাতের মহলের ভেতরের থেকে ভেসে আসা বাঘের হাড় হিম করে দেওয়া ভয়ঙ্কর গর্জন শুনেছিল। শোনা গিয়েছিল সম্মিলিত কণ্ঠের ভয়ার্থ চিৎকারও। কিন্তু সে রাতের পর থেকে শার্দুল ও বলভদ্র দুজনেই যেন হাওয়ায় মিলিয়ে গেল, আর কোনো দিন তাদের দেখা মেলেনি। চাপ বাবা! পার্থ যেন আরও বেশি কিছু শোনার অপেক্ষায় ছিল। এবার একটু হতাশ হয়ে বলল, গল্পের আসল পার্টটাই তো মিসিং। ওরা এতক্ষণে মহলের একেবারে সামনে এসে পড়েছে। সন্ধ্যের আলোয় কেমন যেন রহস্যময় মনে হচ্ছে প্রাসাদটাকে। সেদিকেই তাকিয়ে মধু বলল, গল্পের শেষ হলো কই? সবে তো শুরু। 2. রাজারা কৃষ্ণকান্ত রায়কে দেখলে মনের মধ্যে বেশ সম্ভ্রম জাগে। মাথায় দুধ সাদা চুল, গায়ের রং এ বয়সেও প্রায় তপ্ত কাঞ্চনবর্ণেই বলা চলে। হুইল চেয়ারে বসে থাকলেও বোঝা যায়
যে যথেষ্টই বলশালী গড়ন তার। দীর্ঘদেহীও বটে, চোখ দুটো ঈষৎ কটা। তার চোখে চোখ রাখতেই কেমন একটা শিহরণ টের পেল পার্থ। এমন চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, অস্বস্তি হয়। ইনি তবে তোমার উকিল বন্ধু? পার্থের দিকে তাকিয়ে হাসলেন কৃষ্ণকান্ত রায়। মানুষের হাসিও যে এরকম গম্ভীর হতে পারে তা জানা ছিল না তার। সে কি বলবে বুঝতে না পেরে মধুর দিকে তাকায়। মধু সসম্ভ্রমে বলেন, হ্যাঁ কাকাবাবু, ওই আমার বিজনেসের লিগাল দিকটা দেখে। ব্যক্তিগতভাবে আমরা খুব ভালো বন্ধুও বটে। উকিল এনে ভালোই করেছ। বৃদ্ধ মানুষটি গম্ভীর এবং শান্ত কণ্ঠে বললেন, তা তোমার এই বন্ধুটি ওকালতির পাশাপাশি বডিগার্ডের কাজটাও জানে তো? এরকম উদ্ভট প্রশ্নের জবাব কী দেবে তা ওরা দুজনেই ভেবে পেল না। পার্থ একটু উৎসুক হয়ে জানতে চায়, বডিগার্ড কেন? কৃষ্ণকান্ত রায়ের মুখ একটা মিষ্টি ও ততোধিক মিষ্টি হাসি ফুটে ওঠে। সে কি, মধুসূদন তোমায় কিছু বলেনি? মধু নিজেও যথেষ্ট কনফিউজড হয়ে কৃষ্ণকান্তের দিকে তাকিয়ে আছে। ভদ্রলোক ওদের দুজনেরই অবস্থা লক্ষ্য করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আসলে এই প্রাসাদটা কিছুতেই অন্যের হাতে, অন্যের হতে চায় না। বলভদ্র রায়ের অভিশাপের কথা নিশ্চয়ই শুনেছ তোমরা। আপনি অভিশাপের কথা বিশ্বাস করেন কাকাবাবু? মধুর প্রশ্নটা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন তিনি, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, কিন্তু যতবার এই মহল হস্তান্তরিত করার সুযোগ এসেছে ততবারই কিছু না কিছু দুর্ঘটনা ঘটেছে। দেখতেই পাচ্ছ, আমি একা মানুষ, এত ক্ষমতা বা অর্থও নেই যে এই পুরো বাড়ির সংস্কার করব। তাই বিক্রি করে দিতেই চেয়েছিলাম। 2-3 জন বিল্ডার উৎসাহও দেখালো, তারা বাড়িতে এসে বেশ কিছুদিন থাকলেও। কিন্তু কিন্তু পার্থ কৌতূহলী। কৃষ্ণকান্তের চোখে কেমন যেন একটা ভয়ের ছায়া পড়ল। তিনি কিছু বলতে গিয়েও যেন বলতে পারলেন না, বরং নিজেকে সামলে নিয়ে রাজকীয় গাম্ভীর্যে বললেন, সেসব নিজে কথা পরে হবে। তোমরা অনেকটা জার্নি করে এসেছো, নিশ্চয়ই খিদেও পেয়েছে। গোপাল! গোপাল এতক্ষণে প্রভুর পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। যদি এই মুহূর্তে সে নড়ে না উঠত তবে তাকে হয়তো কোষ্ঠী পাথরের ভাস্কর্য বলেই চালিয়ে দেওয়া যেত। বাঁশের মতো লম্বা, অন্ধকারের মতো কালো লোকটার ঝকঝকে সাদা চোখ দুটো আচমকা দেখলে পাথরের বলে মনে হয়। কৃষ্ণকান্তের ডাকের উত্তরে সে নম্রভাবে মাথা নত করে, আজ্ঞে রাজাবাবু বলেই সে ওদের দিকে ফিরল। আসুন কুমার। বাইরে থেকে যতখানি ভগ্নস্তূপ মনে হয়, মহলের ভিতরের অবস্থাটা কিন্তু অতটাও খারাপ নয়। কৃষ্ণকান্ত বা তার পূর্বসূরীরা পুরো প্রাসাদটা রক্ষণাবেক্ষণ করতে পারেননি ঠিকই, তবে যতটুকু রয়েছে ততটুকু যথেষ্টই বাসযোগ্য করে রেখেছেন। পাথরের প্রাসাদ এখনও অতীতের গৌরব কিছুটা হলেও ধরে রেখেছে। ওরা গোপালের পিছনে যত মহলের ভিতরের দিকে যাচ্ছে ততই বিস্মিত হচ্ছে। কি বিরাট বিরাট সব ঘর, এবং এখনও যথেষ্ট সুসজ্জিত। ওরা ছোট ছোট ফ্ল্যাটে থেকে অভ্যস্ত। প্রাসাদের বিশালত্ব সম্পর্কে কোনো ধারণাই ছিল না। প্রায় 2 তলা সমান উচ্চতায় পাথরের ছাদ এখনও কারুকার্য খচিত। যদিও সূক্ষ্ম কারুকাজ ম্লান হয়ে এসেছে, তা সত্ত্বেও দেখা যায় ঘরের দেওয়ালে বড় বড় অয়েল পেন্টিং, সম্ভবত সবই বিগত দিনের রাজাদের ছবি। তার মধ্যে একটার দিকে আঙুল তুলে চাপা গলায় বলল মধু, ওই দেখো, উনিই বলভদ্র রায়। বলভদ্র রায়ের ছবিটার দিকে তাকাতেই চমকে উঠল পার্থ। বলভদ্রের চেহারার সঙ্গে কৃষ্ণকান্তের চেহারার অদ্ভুত মিল। অত্যন্ত সুদর্শন রাজার উদ্ধত ভঙ্গিটাই শুধু নেই, আর বয়সটা বেড়ে গিয়েছে, নয়তো হুবহু সেই একই মুখ, একই চোখ। সে মধুকে সে কথা বলতেই যাচ্ছিল, তার আগেই মধু আর একটি ছবির দিকে ইঙ্গিত করেছেন। উনি বীরভদ্র। চমকের পর চমক। বীরভদ্র যে অবিকল মধুসূদন। দাদার মতো শানিত চেহারা না হলেও নম্র চেহারার মানুষটিকে দেখলেই ভালো লাগে। মুখখানা হুবহু মধুর মতোই,
যেন মধুকে দেখেই চিত্রকর ছবিটা এঁকেছেন। শুধু পরনে রাজবেশ, মাথায় ঝলমলে পাগড়ি, আর পায়ের কাছে বসে আছে প্রভুভক্ত চতুষ্পদ। পার্থ সবিস্ময়ে দেখল একেবারে পোষা বিড়ালের মতো আদুরে ভঙ্গিতে বসে আছে একটি প্রমাণ সাইজের বিরাট বড় রয়্যাল বেঙ্গল টাইগার। কি অদ্ভুত জীবন্ত ছবিটা! মনে হচ্ছে বাঘের চোখ দুটো যেন উপস্থিত অতিথির দিকে তীক্ষ্ণভাবে নিবদ্ধ। বুঝি স্থির দৃষ্টিতে এখন মেপে নিচ্ছে ওদের। সুযোগ পেলেই লাফ মেরে ছবির বাইরে চলে আসবে। শার্দুল। মধু বীরভদ্রর পোষ্যটির নাম উচ্চারণ করল। ছবিটা অদ্ভুত না? আমি এর আগেও এখানে বার দুয়েক এসেছি, তখনই ছবিটা দেখেছি। শার্দুলের চোখ দুটো এমনভাবে আঁকা যে ঘরের যে কোনো প্রান্ত থেকেই দেখলে মনে হবে বাঘটা ওদিকেই চেয়ে আছে। শুধু তাই নয়, তাদের দুজনের পূর্বপুরুষের সঙ্গে। পার্থকে কথাটা শেষ করতে না দিয়ে সে আবার বলল, জানি আমাদের চেহারার খুব মিল। বলভদ্রের সঙ্গে কাকাবাবুর, বীরভদ্রের সঙ্গে আমার। তুই এর আগে এখানে এসেছিস? হ্যাঁ। মধু মাথা ঝাঁকায়। ছোটবেলায় মা বাবার সঙ্গে একবার, আর বাবার মৃত্যুর খবর দিতে আর একবার। পার্থ কৌতূহলী। তখন এই মহলে কিছু সন্দেহজনক দেখিসনি? না, কারণ এলেও মাত্র কয়েক ঘন্টার জন্যই। আমাদের এখানে রাত্রিবাস করা বারণ। গোপাল এতক্ষণ চুপচাপ ছিল, এবার আফসোস মাখা গলায় বলে উঠল, সবই শয়তানের খেলা। বড় রাজাবাবুও কখনো এ বাড়িতে এসে দুদণ্ডের বেশি বসেননি। তিনিও তো এই বংশেরই ওয়ারিশ। দুই ভাই যদি মিলেমিশে থাকতে পারত, তবে কি ছোট রাজাবাবুকে এমন একা একা থাকতে হয়? বড় রাজাবাবু বলতে গোপাল সম্ভবত মধুর বাবাকে বোঝালো। মধু বলেছিল যে বলভদ্র জ্যেষ্ঠ পুত্র হলেও তার সন্তান বীরভদ্রের সন্তানের পর ভূমিষ্ঠ হয়। নিয়ম অনুযায়ী প্রত্যেক রাজবংশেরই রাজপাটের উপর জ্যেষ্ঠ পুত্রের অধিকার। তাই বলভদ্রের পরে বীরভদ্রের উত্তরসূরিরাই রাজা হতো। সেটাও সহ্য হয়নি ভদ্রলোকে। আচ্ছা গোপাল কাকু, কাকাবাবু বিল্ডারদের ব্যাপারে কি বলছিলেন? মধু আগ্রহ ভরে জানতে চায়। কেন, এখনও কেউ এবারই কিনে উঠতে পারেনি? বাবার আপত্তি ছিল বলে তো জানি না, বরং তিনি তো রীতিমতো লিখিত সম্মতি দিয়ে রেখেছিলেন। গোপাল কথাটা শুনে থমকে গেল। সতর্ক দৃষ্টিতে একবার চতুর্দিকটা দেখে নিল, যেন কাউকে খুঁজছে। কোনো অনভিপ্রেত অস্তিত্ব আড়াল থেকে লুকিয়ে দেখছে ওদের কীর্তিকলাপ। সে একটু এদিক ওদিক খুঁজে চাপা ফিসফিস করে সব স্বরে বলল, কেউ বেঁচে থাকলে তো কিনবে। মানে? গোপালের কণ্ঠস্বরে আতঙ্ক স্পষ্ট। এ মহলের অভিশাপ কুমার। বলভদ্রের আত্মা এ বাড়ি তার এখতিয়ারের বাইরে যেতে দিতে চায় না। তার বংশধররা ছাড়া এ বাড়িতে কেউ থাকতে পারবে না। যারা আসবে তারাই মরবে। সবাই মরেছে, একজনও এ বাড়ির থেকে বেঁচে ফেরেনি। ছোট রাজাবাবু কথাটা চেপে গিয়েছেন, কিন্তু আমি নিজের চোখে দেখেছি তাদের মৃতদেহ। কি ভয়ঙ্কর, কি বিভৎস! বলতে বলতেই যেন কেঁপে উঠল মানুষটা। তার দু চোখে স্পষ্ট ভয়, বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। কোনো মতে বলল সে, তার উপর আপনি আবার স্বয়ং বীরভদ্র রায়ের উত্তরসূরি, যাকে বলভদ্র চিরশত্রু ভাবতেন, যার হাতে রাজ্য তুলে দিতে চান না বলে এত কাণ্ড করেছিলেন, তারই বংশধর এ মহলের মালিক হতে চলেছে, তা কি ওর সহ্য হবে? পালিয়ে যান কুমার, এখনও সময় আছে। আপনি এখনই এ বাড়ি থেকে পালিয়ে যান। এ সম্পত্তি নয়, সাক্ষাৎ মৃত্যু। গোপাল! ঘরের মধ্যে যেন অকস্মাৎ বাজ পড়ল। ওরা তিনজনেই সভয়ে দেখল যে কখন যেন ওদের অজান্তেই পেছনে এসে উপস্থিত হয়েছেন কৃষ্ণকান্ত। হুইল চেয়ারে এসেছেন বলে তার পায়ের শব্দ কেউ পায়নি। ভীষণ রাগে ধকধক করে জ্বলছে তার দুই চোখ। চাপা অথচ ক্রুদ্ধ স্বরে বললেন, কি কথা হচ্ছে? আগে গোপাল ঢোক গেল।
বলছিলাম রাতে ওরা লুচির সঙ্গে মুরগির মাংস খাবেন না পাঁঠার। পার্থর মনে হলো ভোঁটকা বন্য গন্ধটা এক ঝটকায় যেন কয়েক গুণ বেড়ে গেল। গন্ধটা কি কৃষ্ণকান্তের গা থেকে আসছে? 3 রাতে কিছুতেই ঘুম আসছিল না পার্থর। মনের মধ্যে একটা অস্পষ্ট ভয় এবং সে রক্তাক্ত ইতিহাস আর গোপালের বলা কথাগুলো কিছুতেই মন থেকে যাচ্ছে না। বলভদ্র ও বীরভদ্র একে বংশলতিকার 2 শাখা, কিন্তু তাদের সম্পর্কের শেষটা সুখের নয়। কৃষ্ণকান্ত ও মধুসূদনও সেই 2 ঐতিহাসিক ব্যক্তিত্বের বর্তমান ওয়ারিশ। তাদের মধ্যেই বা ঠিক কী জাতীয় কেমিস্ট্রি? যে সম্পত্তির সাক্ষাৎ মৃত্যুরই অন্য নাম, সেই সম্পত্তি নিজের ভাইপোর নামে লিখে দিতে চাইছেন কেন কৃষ্ণকান্ত? সত্যি অভিশাপ মানেন না, নাকি অন্য কিছু? চাপা একটা অস্বস্তি নিয়ে পাশ ফিরল পার্থ। পাশেই অঘরে ঘুমিয়ে আছে মধু। এত নিশ্চিন্ত হয়ে কিভাবে ঘুমোচ্ছে কে জানে। এই প্রাসাদের সব কিছুই বড় অস্বস্তিদায়ক। সম্পত্তিটা লোভনীয় সে বিষয়ে সন্দেহ নেই। প্রাসাদ ও সংলগ্ন জমি মিলিয়ে কোটি কোটি টাকার প্রপার্টি, কিন্তু তা সত্ত্বেও একটা অস্ফুট আশঙ্কা মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। পার্থ নিজেও যথেষ্ট আধুনিক মনস্ক। তন্ত্রমন্ত্র ও কুসংস্কার সে বিশ্বাস করে না, অথচ এই মহলে প্রবেশ করার পর থেকেই তার মন কু গাইছে। এখানকার কোনো কিছুই যেন স্বাভাবিক নয়, বরং একটা অশুভ ছায়ার উপস্থিতি সর্বক্ষণ টের পাচ্ছে ও। সবচেয়ে অস্বস্তিজনক এই জান্তব গন্ধটা এখনও বাড়ছে, কখনো কমছে। যতবার কৃষ্ণকান্ত দাদের সামনে এসেছেন ততবারই গন্ধটা নাকে এসে ঝাপটা মেরেছে। ওর উজ্জ্বল ক্ষুরধার চোখের দিকে তাকিয়ে মনে হয়েছে এই স্বাভাবিক চেহারাটার পিছনে কোনো বন্য জন্তু লুকিয়ে নেই তো? কি হলো? মধুর কণ্ঠস্বরে চমকে উঠে তার দিকে তাকালো পার্থ। সে ঘুম ঘুম চোখে পিটপিট করে ওর দিকেই তাকিয়েছে। চোখে চোখ পড়তেই বলল, ঘুমোসনি? না। পার্থ এবার বিছানার উপরে উঠেই বসলো। কেমন একটা আনক্যানি ফিলিংস হচ্ছে, বুঝিয়ে বলতে পারবো না, বাট সামথিং ইজ রং। অবশ্যই সামথিং ইজ রং ইন ইয়োর স্টমাক। মধু হেসে ফেলল। রাজকীয় ডিনার এমনই হয়। অ্যান্টাসিড আছে আমার কাছে, খাবি? না, তা নয়। সে মধুর দিকে ঝুঁকে পড়ে, তুই সত্যিই ওই অদ্ভুত গন্ধটা পাচ্ছিস না? একটা বিটকেল গন্ধ। সচরাচর বাড়িতে কোনো পোষা প্রাণী থাকলে এমন গন্ধ পাওয়া যায়। মধুসূদন জোরে একটা শ্বাস টানল। কই, আমি তো কোনো ঘিয়ে ভাজা লুচি আর মাটন কষার গন্ধ পাচ্ছি। আই অ্যাম সিরিয়াস। চাপা গলায় ধমকে ওঠে পার্থ। আরও কিছু বলতে গিয়েও থেমে গেল। মধ্যরাতে একই রকম উদ্ভট ধাতব শব্দ শোনা যাচ্ছে মহলের ভিতরে, যেন তীক্ষ্ণ কিছু একটা কেউ টেনে হিঁচড়ে আনছে বারান্দা দিয়ে। তার সঙ্গে খটখট করে একটা জুতোর শব্দ। কেউ হেঁটে আসছে এদিকেই, কিন্তু কে এত রাতে? শুনতে পাচ্ছিস? উৎকর্ণভাবে বলল পার্থ। কেউ আসছে। কেউ আসছে ঠিকই, কিন্তু পায়ের আওয়াজটা ঠিক স্বাভাবিক নয়, যেন কোনো মানুষের অতি কষ্টে হাঁটছে। পায়ের আওয়াজও এলোমেলো। মধুও কয়েক মুহূর্ত চুপ করে শব্দটা শুনল, তারপর বলল, নির্ঘাত গোপাল কাকু নেশা করে মাঝরাতে হাঁটাহাঁটি করছে। নেশা করে হাঁটছে সেটা তো বুঝলাম, পার্থ সবিস্ময় বলে, কিন্তু ওই মেটালিক শব্দটা কিসের? লোহার হিল দেওয়া জুতো পড়েছে নাকি? দাঁড়া দেখছি। সে আর কিছু বলার আগেই মধু বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলে উঁকি মারল বাইরের দিকে। প্রথমে অন্ধকারে বাইরে বিশেষ কিছুই দেখতে পেলেন না, শুধু মনে মনে একটা জমাট অন্ধকার হেঁটে আসছে ওর দিকে। সে অস্বস্তির কোনো দেহ নেই, স্রেফ উপস্থিতি আছে, এক ভীষণ সর্বগ্রাসী উপস্থিতি। এই প্রথম বুকটা দুরু দুরু করে উঠল মধুর। তার কণ্ঠস্বর একটু কেঁপে গেলেও স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করতে করতে বলল, কে? গোপালদা? আধার মাখা ছায়া শরীরটা আস্তে আস্তে দাঁড়ালো ঠিক ওর সামনে। ঘরের ম্লান আলো পিছলে পড়ে মুহূর্তের ভগ্নাংশে তার হাতে কি যেন ছিকিয়ে উঠল বিদ্যুৎ বেগে।
কিন্তু সে আর কিছু বোঝার আগেই কে যেন তাকে পিছন দিকের এক টানে সরিয়ে নিয়ে আসলো। তাকে পিছন দিকে একটা টান মেরে সরিয়ে এনেছে। সভয়ে গভীর বিস্ময়ে মধু দেখল একটা শানিত তলোয়ার হাওয়াকে ফালা করে কেটে বেরিয়ে গেল। ভয়ে তার রক্ত হিম। আর একটু হলেই ওই তরোয়াল তার গলার নলি কেটে দুটুকরো করে দিত। কে কে ও? স্তিমিত আলোয় যা দেখলো তাতে নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। সামনে রাজবেশিকে দাঁড়িয়ে আছে তরবারি হাতে। কোনো মতে উচ্চারণ করল, বলভদ্র রায়। তার কথাটা শেষ হতে না হতেই আবার আক্রমণ। মধু কেমন যেন বিহ্বল বিস্ময়ে আহত হয়ে পড়েছিল। শরীর বুঝে অবশ, কণ্ঠস্বর স্খলিত। তরোয়ালের মার তার উপরে এসে পড়ার আগেই ফের পার্থটাকে টেনে সরিয়ে চিৎকার করে বলল, বলভদ্র নয় মধু, কৃষ্ণকান্ত রায়। তরোয়ালধারী রাজপুরুষ সজোরে হেসে উঠলেন। তার বাজের মতো তীক্ষ্ণ চোখ দুটোয় স্তিমিত আলো পড়ে ঠিকরে উঠল। গম্ভীর বজ্রনিনাদে বললেন, ধরে ফেলেছ তবে? তা এরই নাম উকিলি বুদ্ধি। এবার মধুর মাথায় বাজ পড়ে। সে বিশ্বাসস্খলিত স্বরে বলে ওঠে, কাকাবাবু আপনি? হ্যাঁ উনি। পার্থ তীক্ষ্ণ স্বরে বলল, কোনো অভিশাপ নেই মধু, কোনো আত্মা নেই। আছেন শুধু এক ও অদ্বিতীয় বলভদ্র রায়ের সুযোগ্য বংশধর কৃষ্ণকান্ত রায়। কে বলে অভিশাপ নেই? কৃষ্ণকান্তের গলা গোটা মহলে গম গম করে উঠল। আমার রক্তেই আছে অভিশাপ। এই রাজ রক্ত নিজের ভাইকেই ছাড়েনি, আমি তোকে ছাড়ব? আমার এই মহলে রাজত্ব করবি তুই? কোনো দিন না। কিন্তু কিন্তু এক প্রচণ্ড ধাক্কায় মধু যেন বাক শক্তি রহিত হয়ে পড়েছে। উনি তো হাঁটতে পারেন না, পঙ্গু। পঙ্গু তো তোরা ভাবিস আমায়। প্রচণ্ড রাগে ফেটে পড়লেন কৃষ্ণকান্ত। আমি বলভদ্র রায়ের উত্তর পুরুষ। সামান্য রোগ আর জড়া আমায় চলচ্ছত্রহীন করে ফেলবে, ওটা তো আমার ছদ্মবেশ। সবাই ভাবে বেচারা অক্ষম, পঙ্গু, অসহায় বুড়ো আর কি করতে পারে। কিন্তু গোপাল জানে আমি কি করতে পারি। যে কটা বিল্ডার আমার মহলের দিকে নজর দিয়েছিল সব কটাকে নরকে পাঠিয়েছি আমি, এবার তোকেও পাঠাবো। বলতে বলতেই তড়িৎ বেগে মধুর গলা লক্ষ্য করে তরোয়াল চালালেন তিনি। এবার মধুই কোনো মতে উদ্যত তরবারিকে এড়ালো। তবু ধারালো ইস্পাত ছুঁয়ে গেল তার কাঁধ। মুহূর্তের মধ্যেই রক্তের দাগ স্পষ্ট হলো। কাতরে উঠে বলল সে, কিন্তু কেন? কেন নয়, সজোরে হেসে উঠলেন কৃষ্ণকান্ত। অপ্রকৃতিস্থ তার কণ্ঠস্বর। আমি জানি না যে উইল করি আর না করি আমার অবর্তমানে এই মহল তোরাই ভোগ করবি। আমি তো কেন হতে দেবো তা? এ আমার মহল, এর প্রত্যেকটা ইঁট আমার, পাঁজর আমার। এটা একমাত্র আমারই। আমার বর্তমানে হোক কি অবর্তমানে, আর কেউ একে পাবে না। কারো সঙ্গে আমার সম্পত্তি ভাগ করব না। তাই আমার মৃত্যুর পরও আর কোনো ওয়ারিশ থাকবে না এর। বলভদ্র সহ্য করেননি, আমি কি করে সহ্য করব যে আমার পরেও এই মহলকে কেউ ছোঁবে, বিশেষ করে তোরা। তাতে দাঁত চেপে বললেন তিনি, আমার পূর্বপুরুষকে জ্যান্ত চিবিয়ে খেয়েছিল তোদের পোষ্যবাগ ধরে শার্দুল। সে কথা আমি ভুলে যাব? কখনো না, হিসেব দিতেই হবে। পার্থর মনে হলো মোটকা গন্ধটা যেন আরও কয়েক ধাপ বাড়ল। কৃষ্ণকান্ত এলোমেলো পায়ে এগিয়ে যাচ্ছেন মধুর দিকে। ওর হাতের তরোয়াল লক্ষ্য স্থির, হাতে সামান্যও কাঁপছে না। মধুর কাঁধ ইতিমধ্যেই রক্তাক্ত হয়ে উঠেছে। কে জানতো এই আপাত বৃদ্ধ পঙ্গু মানুষটার এত ক্ষমতাও আছে। প্রতিশোধের লোভে, প্রতিহিংসায় তার মুখের প্রতিটি রেখা নিষ্ঠুর হয়ে উঠেছে। সেই একই দৃশ্যের যেন আবার পুনরাবৃত্তি হচ্ছে। কয়েকশো বছর আগে যা হয়েছিল আজও তাই হতে চলেছে। অকস্মাৎ কোনো কানের কাছে একটা প্রচণ্ড গর্জন, পুনো গন্ধে ঘর ভরে গেল। মারাত্মক বলশালী কিছু একটা বিদ্যুতের মতো লাফিয়ে পড়ল কৃষ্ণকান্তের উপর। মধু বিস্ফারিত দৃষ্টিতে দেখল কৃষ্ণকান্তের উপর কালো হলুদ জোড়াওয়ালা চামড়া মখমলের মতো ঝলসে উঠেছে।
তার ক্রুদ্ধ গর্জনে কানের কাছে যেন কয়েকশো বাজ পড়ল। নিষ্ঠুর শনিত দাঁত তখন চেপে ধরেছে কৃষ্ণকান্তের টুঁটি। কৃষ্ণকান্ত পাগলের মতো তলোয়ার চালিয়ে যাচ্ছেন, কিন্তু ক্রুদ্ধ সাপদ তাকে ছাড়ছে না। ধারালো থাবায় ছিঁড়ে কুড়ে একসা করছে। মুহূর্তের মধ্যে শোনা গেল বাঘের ভয়ালো গর্জন ও কৃষ্ণকান্তের মরণ আর্তনাদ। মধুর কি যেন হলো, সে অসহায়ের মতো হাত বাড়িয়ে দিয়ে ডেকে উঠল, শার্দুল। তার হাতের তলায় মখমলের স্পর্শ, কি যেন ভিজে জিভ দিয়ে সস্নেহে চেটে দিল তার রক্তাক্ত কাঁধ। অজ্ঞান হয়ে যাওয়ার আগে মধু অনুভব করল চারটি ভারী পা তাকে ঘিরে ঘুরে বেড়াচ্ছে, পাহারা দিচ্ছে। মানুষ চিরকালই মনুষ্যত্ব ভুলেছে, কিন্তু বিশ্বস্ত প্রহরী তার কর্তব্য ভোলেনি, মৃত্যুর পরেও না। এই ছিল আজকে আমাদের গল্প। শ্রোতারা কেমন লাগলো অবশ্যই আমাকে জানান কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তাহলে আমিও উৎসাহ পাবো নতুন নতুন গল্প আপনাদের সামনে নিয়ে আসার, আপনাদের কাছে পাঠ করে শোনাবার। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সঙ্গে থেকে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার হয়ে থাকবেন। এবং আপনারাই আমার মনের শক্তি, সঙ্গে থাকলে আমি অনেক উৎসাহ পাবো। একই চ্যানেলের মধ্যে সত্যি ঘটনা, অলৌকিক গল্প, ভৌতিক গল্প এবং রহস্য গল্প অন্য কোথাও পাবেন বলে মনে হয় না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এবং আমাকে আরও বেশি অনুপ্রাণিত করুন। সঙ্গে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরে আবার দেখা হবে, আবার কথা শোনা হবে, গল্প পাঠ হবে, সত্যি ঘটনা শোনা হবে এবং রহস্য গল্পও শোনা যাবে। আজ শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সুদেষ্ণা। সবাই ভালো থাকবেন। বাই।